নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ক্যারেক্টারিস্টিক্স অফ রিভিউ। সাধারণভাবে আমরা জানি যে কোনো গবেষণার কাজের জন্য বা যে কোনো গবেষণায় রিভিউ একটি তাৎপর্যপূর্ণ প্রক্রিয়া বা তাৎপর্যপূর্ণ গবেষণা সম্বন্ধীয় ক্রিয়া। যে গবেষণা সম্বন্ধীয় ক্রিয়াটি মূলত গবেষণাকে সমৃদ্ধ করার জন্য, গবেষণাকে একটি তাৎপর্যপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এই রিভিউ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত এই রিভিউয়ের মাধ্যমে একটি গবেষণার প্রকৃত যে দিশা, যে অ্যাকচুয়াল ডিরেকশন ফর স্টাডি, সেটা কিন্তু আমরা এই রিভিউয়ের মধ্য দিয়ে লাভ করে থাকি। তো আজকে আমরা রিভিউ এর সাধারণ যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই, সেই সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা চর্চা করব। আর বিষয়গুলোকে সাধারণভাবে বিভিন্ন রকমের প্রতিষ্ঠিত ঘটনা বা উদাহরণের নিরিখে আমরা এই বিষয়গুলিকে বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ক্যারেক্টারিস্টিক্স অফ রিভিউ বা রিভিউয়ের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তা প্রথমে এখানে বলা হয়েছে রিভিউ ইজ এ প্রসেস টু ভেরিফাই নলেজ। রিভিউয়ের যে মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে ধরা যায় যে রিভিউয়ের মাধ্যমে মূলত প্রতিষ্ঠিত নয়, যে নতুন জ্ঞানগুলো আমাদের সামনে আসবে। অ্যাজ এ রিসার্চার যখন আমরা কোনো গবেষণার কাজ শুরু করতে চাই, সেরকম পরিস্থিতিতে আমরা যখন গবেষণাটা করব বা অনুশীলন করার সময় আমাদের সামনে অনেক রকমের প্রশ্ন উঠে আসে, অনেক রকমের অনুমান চলে আসে। আমরা বিভিন্ন পরিস্থিতি বা ঘটনাকে ভালোভাবে বোঝার জন্য কিছু সিদ্ধান্ত নিতে চাই এবং সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু অপরিহার্য জ্ঞান বা ইনফরমেশনের আমাদের প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা থাকে। তো সেক্ষেত্রে সেই যে ইনফরমেশান বা সেই যে নলেজ, সেই নলেজগুলোকে আমাদেরকে যথার্থভাবে কাজে লাগানোর জন্য সবার আগে আমাদেরকে করতে হয় যে সেই নলেজগুলোকে ভেরিফাই করা। থ্রু স্টাডির মাধ্যমে আমরা ভেরিফিকেশনের কাজটি করতে পারি নলেজকে। পাশাপাশি বিফোর স্টাডি দ্য রিসার্চ, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই নলেজকে ভেরিফাই করতে পারি। তাহলে রিভিউয়ের যে মূল উদ্দেশ্য, রিভিউ করা মানে কি করা, সাধারণভাবে আমরা টেকনিক্যালি এই বিষয়টিকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে কোনো একটি বিষয়কে যখন বারবার পর্যবেক্ষণ করা হয় এবং বারবার সেটাকে পর্যবেক্ষণের সাপেক্ষে বিশ্লেষণ করা হয় এবং কোনো একটি বিষয়ের বিভিন্ন দিকগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়। এক্সপ্লোর করা কথাটি অর্থ হচ্ছে যে বিভিন্ন অজানা জিনিসগুলো বা ইনফরমেশনগুলো যেগুলো আমাদের কাছে পরিচিত নয়, প্রকাশিত নয়, সেই সমস্ত না জানা, নন আইডেন্টিফাইড অর নন ডিসকভার্ড ইনফরমেশনগুলো বা দিকগুলোকে যখন লোকচক্ষুর সম্মুখে নিয়ে আসা হয় বা সবার সামনে তুলে ধরা হয়, প্রেজেন্ট করা হয়, তখন সাধারণভাবে সেই প্রক্রিয়াটাকে এক্সপ্লোরেশন হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে, এই রিভিউয়ের মাধ্যমে মূলত কি করা হয়? এরকম অনেক অজানা, আংশিক রূপে প্রকাশিত বা আংশিক রূপে প্রতিষ্ঠিত বা আংশিক রূপে উপস্থাপিত বিভিন্ন জ্ঞান বা তথ্য বা ইনফরমেশনগুলোকে কী করার চেষ্টা করা হয়? এক্সপ্লোর করার চেষ্টা করা। এবং সেই এক্সপ্লোরেশনের জন্য মূলত কী করা হয়? যে কাজটিকে কোনো একটা কাজ বা কোনো একটা ফ্যাক্টস বা কোনো একটা ঘটনাকে আমরা এই রিভিউয়ের জন্য আমাদেরকে সবার আগে নির্বাচন করতে হয় বা সিলেক্ট করতে হয়। তো সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পরে বা সেই বিষয়টিকে নির্বাচন করার পরে আমরা কি করব? সেই বিষয় সম্বন্ধীয় যা কিছু রয়েছে, অলরেডি এক্সিস্ট করছে, সেই সমস্ত বিষয়গুলোকে অ্যাক্সেস করা, অর্থাৎ সেই সম্পর্কে ইনফরমেশনগুলোকে কালেক্ট করা থ্রু অবজারভেশনের মাধ্যমে হতে পারে বা অন্যান্য বিভিন্ন রকমের টেকনিকের মাধ্যমে সেই ইনফরমেশনগুলোকে আমরা অ্যাক্সেস করে থাকি। প্রথমে সেই ইনফরমেশনগুলোর যে যথার্থতা বা তার যে গুরুত্ব, সেই যথার্থতা বা গুরুত্ব বা প্রায়োগিকতা ইত্যাদি সম্পর্কে আমাদের যথার্থভাবে ধারণা গঠন করা প্রয়োজন।
এবং সেই জন্যই আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে সেগুলোকে যাচাই করতে হয়। মূলত যাচাই করা কথাটির অর্থ কি, আমরা সাধারণভাবে যাচাই করা মানে বুঝি, কিন্তু তৎসত্ত্বেও আমরা যদি রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে বা গবেষকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি যে ভেরিফাই করছি মানে কি করছি, কোনো কিছুকে ভেরিফাই করার জন্য কিছু আমাদের মানদণ্ড বা সূচকের প্রয়োজনীয়তা রয়েছে। সেই সূচক বা মানদণ্ডের নিরিখে যখন আমাদের যে উদ্দেশ্য, এখানে তাহলে দুটো জিনিস দরকার হচ্ছে, এক হচ্ছে আমার মানদণ্ড বা সূচক দরকার, 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য দরকার। তাহলে সেই মানদণ্ড বা সূচকের পরিপ্রেক্ষিতে যে উদ্দেশ্যে যে জিনিসটা নির্মিত বা প্রতিষ্ঠিত বা প্রকাশিত, সেই উদ্দেশ্যটা কতটা, এখানে চলে এসছে মূল্যায়ন। তাহলে ভেরিফাই করা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ সেটাকে মূল্য আরোপ করা, যে উদ্দেশ্যের নিরিখে বা প্রকৃতির নিরিখে বা কার্যকারিতার নিরিখে যে মানদণ্ড ঠিক করে দেওয়া আছে, সে মানদণ্ড অনুসারে যে বিষয়টিকে আমরা মূল্যায়ন করছি সেই বিষয়টা কতটা ইম্পর্টেন্স বা কতটা সিগনিফিক্যান্ট সেটাকে যাচাই করা, সেখানে কোনো রকমের অসম্পূর্ণতা রয়েছে কি না সেটাও দেখা, যদি বিকৃতভাবে কোনো তথ্য বা জ্ঞান উপস্থাপিত হয় তাহলে সেটাও তুলে ধরা। এই ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃতপক্ষে যেটা মুখ্য বা সম্পূর্ণতা বা অ্যাপ্রোপ্রিয়েটনেস বা পারফেক্টনেসের যে জায়গাটি, সেটাকে লোকেট করার চেষ্টা করা হয়। তাহলে কোনো একটা জিনিস আমি যদি এখানে ধরে নিই, যে কোনো একটা এক্সাম্পল আমরা ধরে নিলাম, যে দেখা গেল যে একটা মার্কেটে আমরা সাধারণভাবে ভেরিফিকেশান কিভাবে করে থাকি, যে ধরা যাক আমি একটা মার্কেটে গেলাম, যে তিনটে ব্র্যান্ডের আমার মিল্ক রয়েছে, তো আমি ব্র্যান্ড এক্স, ব্র্যান্ড ওয়াই, ব্র্যান্ড জেড, এরকম তিনটে ব্র্যান্ডের মিল্ক রয়েছে, দুধ রয়েছে। তো সেখান থেকে আমি ঠিক করতে চাইছি বা সিদ্ধান্ত নিতে চাইছি যে এই তিনটে ব্র্যান্ডের মধ্যে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ কোন ব্র্যান্ডটি, বা যে কোন ব্র্যান্ডের প্রোডাক্টটি সবথেকে বেশি সকলের কাছে অনেক বেশি জনপ্রিয় বা গ্রহণযোগ্য হতে পারে অ্যাজ পার দ্য নিউট্রিশনাল ভ্যালু। এখানে তাহলে সূচক আমি ঠিক করে দিলাম বা ঠিক করে নিয়েছি যে অ্যাজ পার দি নিউট্রিশনাল ভ্যালু, নিউট্রিশন পৌষ্টিক গুণ বা পৌষ্টিক মূল্য অনুসারে কোন ব্র্যান্ডের দুধটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং হাইজেনিক, সেটা আমি দেখতে চাইছি। তার জন্য আমি ঠিক করে নিয়েছি যে এর হাইজিনিক হওয়ার যে ব্যাপারটা, হাইজিনিক জায়গাটা রয়েছে কিনা, তার জন্য কতগুলো সূচক আমাকে ঠিক করে নিতে হবে। সেগুলো থ্রু অ্যানালাইসিসের মাধ্যমে, প্রতিষ্ঠিত জ্ঞান বিবেচনার মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, এক্সপার্ট ব্যক্তিদের সাথে কনভারসেশনের মাধ্যমে আমরা সেই সূচকগুলোকে ঠিক করে নিতে পারি। তারপরে কি হচ্ছে, তারপরে আমরা সেই যে তিনটে ব্র্যান্ডের যে মিল্ক রয়েছে তার নিউট্রিশনাল ভ্যালুগুলোর পরিপ্রেক্ষিতে অ্যানালাইসিস করে দেখতে পারি। দেখে নিয়ে তার ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের মিল্কটা সবথেকে বেশি নিউট্রিশিয়াস বা নিউট্রিশনাল ভ্যালু ভালো, বা তার হচ্ছে হাইজেনিক কন্ডিশনস বা হাইজেনিক অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি ভালো। তো এই যে যেভাবে আমরা এই যে বিষয়টি সিদ্ধান্তে আমরা পৌঁছালাম যে হুইচ ওয়ান ইজ ভেরি সিগনিফিক্যান্ট অর এফেক্টিভ, সেখানে যে কথাটা যে কোম্পানি বলছে অর্থাৎ এখানে ব্র্যান্ড এক্স, ব্র্যান্ড ওয়াই, ব্র্যান্ড জেড, এরকম তিনটে যে ব্র্যান্ড রয়েছে, তো প্রত্যেকটা ব্র্যান্ডের তাদের নিজস্ব কিছু ফেস ভ্যালু থাকে। ফেস ভ্যালু কথাটির অর্থ হচ্ছে তারা নিজেরা দাবি করে যে তারা কি তাদের মধ্যে নিউট্রিশিয়াস ভ্যালু কি রয়েছে, কিংবা তারা কোন উদ্দেশ্যগুলোকে মিট করতে পারবে, বা কী ধরনের কোয়ালিটি কনসিডারেশনস রয়েছে ইত্যাদি বিষয়গুলো তারা দাবি করে। এবার তাদের যে এই যে দাবিগুলো, সে দাবিগুলো কতটা তাৎপর্যপূর্ণ বা তাদের দাবিগুলো কতটা সিগনিফিক্যান্ট, সেটাকে যখন আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করে বা বোঝার চেষ্টা করব, তখন সেই প্রক্রিয়াটিকে সাধারণভাবে ভেরিফিকেশন বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশনের জন্য কি দরকার, সূচকের দরকার হয়। ভেরিফিকেশনের জন্য কি দরকার হয়, বিশেষ কিছু নির্দিষ্ট উদ্দেশ্যের দরকার রয়েছে। আমরা কি উদ্দেশ্যটার পরিপ্রেক্ষিতে এটাকে ভেরিফাই করতে চাইছি। আর থার্ড ওয়ান হচ্ছে এই ভেরিফিকেশনের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি যেটা করা হয়, তার অ্যাক্টিভনেস বা এফেক্টিভনেস ইত্যাদি বিষয়গুলোকে মূল্যায়ন করা হয় বা মূল্য আরোপ করা হয়। রিভিউ হচ্ছে এরকম একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এক্সিস্টিং বা যে সমস্ত ইনফরমেশন বা নলেজগুলো যেগুলো অলরেডি আছে, সেই নলেজগুলোকে কি করা হয়, সেগুলোকে ভেরিফাই করা হয়, সেগুলোকে নির্দিষ্ট সূচক অনুসারে, উদ্দেশ্য অনুসারে সেগুলোকে ভেরিফাই করে দেখে নেওয়া হয়। এখানে মূলত রিসার্চের পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা দেখা হয় যে আমি যখন কোনো একটা গবেষণা করতে চাইছি,
সেই গবেষণা সম্বন্ধীয় যখন আমি অনুশীলন শুরু করেছি, চর্চা শুরু করেছি, স্টাডি শুরু করেছি, তখন আমার সামনে অনেক রকমের ইনফরমেশন বা তথ্য উঠে আসবে। এবার সেই সমস্ত ইনফরমেশন বা তথ্যগুলো কতটা প্রাসঙ্গিক বা তাৎপর্যপূর্ণ সেটা আমাদেরকে বোঝা দরকার। এই রিভিউ হচ্ছে এরকম একটা টেকনিক বা প্রসেস, যার মাধ্যমে মূলত আমরা সেই ইনফরমেশন বা সেই নলেজগুলো যেগুলো আমাদের সামনে উঠে আসছে, সেই ইনফরমেশন বা নলেজগুলোকে আমরা কিন্তু বিচার করে দেখে নিতে পারবো বা মূল্যায়ন করে দেখে নিতে পারবো যে কোন ইনফরমেশন বা কোন নলেজগুলো কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা গ্রহণযোগ্য। এই কাজটিকেই সাধারণভাবে রিভিউ বলে উল্লেখ করা হয়ে থাকে। রিভিউ অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা প্রসেস ফর মেকিং দ্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, রিসার্চ ওরিয়েন্টেড প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে রিভিউ একটা বিশেষ রকমের মানদণ্ড বা বিশেষ রকমের নির্দেশিকা প্রদান করে থাকে। এরপরে বলা হচ্ছে যে প্রসেস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফ্যাক্টস। প্রচুর ঘটনা যেগুলো রিলেটেড মাই স্টাডি অর রিলেটেড টু মাই রিয়ালাইজড প্রবলেম, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট যে প্রবলেমটাকে আমি রিয়ালাইজ করেছি, সে রিয়ালাইজড প্রবলেমটার নিরিখেই তো প্রকৃতপক্ষে আমরা স্টাডি করতে চাইছি বা সে প্রবলেমটার সলিউশন পেতে চাইছি। তো সেই প্রবলেমটার সাথে এরকম হতে পারে যে বিভিন্ন রকমের ঘটনা যুক্ত রয়েছে। সেই বিভিন্ন ঘটনাগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করা দরকার, সেই ঘটনাগুলোকে ভালো করে বোঝা দরকার। যদি আমরা সেই ঘটনাগুলোকে তার প্রকৃত মিনিং যদি আমরা যথার্থভাবে বুঝতে না পারি, সাধারণভাবে দেখা যায় যে মানুষের যে নিজস্ব ক্যাপাবিলিটি বা এবিলিটি, এই ক্যাপাবিলিটি বা এবিলিটির উপর ভিত্তি করে মানুষ কিন্তু কোনো ঘটনাকে কোনো বিষয়ের অর্থকে ততটা বোঝে। যে ব্যক্তির যতটা টেকনিক্যাল এবিলিটি বা ক্যাপাবিলিটি রয়েছে, তারা খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়ের মিনিংগুলোকে, যে কোনো ঘটনার মিনিংগুলোকে স্পষ্টভাবে বা ক্লিয়ারলি বুঝতে পারে। যাদের পোটেনশিয়ালিটি বা এবিলিটি কম আছে, তারা কিন্তু সেই ফ্যাক্টসের জায়গাগুলো বা ফ্যাক্টসের যে প্রকৃত যে মিনিং বা অর্থ, সেগুলো সম্পর্কে কিন্তু তত তাড়াতাড়ি বুঝতে পারে না। সেই জন্য বিষয়টি বলা হয় যে এই যে ফ্যাক্টসগুলো বা এই ঘটনাগুলো যখন আমাদের কাজ যখন আমরা করব, তখন কাজ চলাকালীন সেই ঘটনাগুলো যখন আমাদের সামনে উঠে আসবে, সেই ঘটনাগুলোর অ্যাকচুয়াল মিনিং আমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। তো এই ভালোভাবে বোঝার ক্ষেত্রে আমাকে প্রকৃতপক্ষে সাহায্য করবে এই রিভিউ প্রসেস। থ্রু রিভিউ প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু ফ্যাক্টসের যে প্রকৃত অ্যাকচুয়াল সেই মিনিংগুলো কিন্তু আমরা বুঝতে পারবো, এবং সেইখানে কিন্তু আমাদের একটা সুন্দর একটা ভিউ বা একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডেবল ফ্রেমওয়ার্ক বা একটা ইমেজ কিন্তু আমাদের তৈরি হবে। এরপরে যেটা বলা হচ্ছে, রিভিউ ইজ এ প্রসেস টু অ্যানালাইজ ফ্যাক্টস ক্রিটিক্যালি। এই কথাটাই আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার। এই যে ঘটনাগুলো, সে প্রত্যেকটা ঘটনা, যে ঘটনাগুলো প্রতিষ্ঠিত হয় বা অনেক সময় অনেক ঘটনা বিকৃত রূপে উপস্থাপিত হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ব্যক্তি ষড়যন্ত্রের জন্য বা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোনো ঘটনা তুলে ধরে, মানে নিজেদের আর্টিফিশিয়ালি জেনারেট করে। তো কিছু ঘটনা আর্টিফিশিয়ালি জেনারেট হয়, কিছু ন্যাচারালি ঘটনা তৈরি হয়। তাহলে যে ন্যাচারালি যে ঘটনাগুলো ঘটছে, তার পিছনে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। রিভিউয়ের মাধ্যমে মূলত সেই ঘটনাগুলোর যে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা আর্টিফিশিয়াল ইনভলভমেন্ট অফ সামবডি, আর্টিফিশিয়ালি যখন কোনো বিষয়টাকে জেনারেট করা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে, সেটা কতটা আর্টিফিশিয়াল ফাউন্ডেশন রয়েছে বা আর্টিফিশিয়াল সার্কামস্টেন্সেস রয়েছে, পাশাপাশি তার ন্যাচারালিস্টিক বা তার রিয়ালিস্টিক ফাউন্ডেশনস কী রয়েছে কোনো একটা ঘটনার, সেটাকে বের করার জন্য চুলচেরা বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। চুলচেরা বিশ্লেষণ মানে ইন ডিটেল স্টাডি, দ্যাট ইজ ক্রিটিক্যাল স্টাডি। তাহলে রিভিউ হচ্ছে এরকম একটা ক্রিটিক্যাল স্টাডি, যে ক্রিটিক্যাল স্টাডির মাধ্যমে কোনো একটা ঘটনার যে রিয়ালিস্টিক ফাউন্ডেশন কতটা রয়েছে, পাশাপাশি কোনো একটা ঘটনার আর্টিফিশিয়াল ফাউন্ডেশন কতটা রয়েছে বা নন ডিজায়ারেবল ফাউন্ডেশন কতটা রয়েছে, সে সমস্ত দিকগুলোকে ভালো করে বের করার চেষ্টা করা হয়। সেই জন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয় যে কোনো একটা ঘটনাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার জন্য, ঘটনাকে ক্রিটিক্যালি বোঝার জন্য আমাদের রিভিউয়ের খুবই আবশ্যিকতা রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। এই ঘটনাগুলোকে যদি আমরা ভালোভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সেই ঘটনার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত অনুশীলনের উদ্দেশ্যে যখন আমরা নেব, সেই সিদ্ধান্তগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ বিবেচিত হবে। এরপরে যে ব্যাপারটা বলা হচ্ছে, সেটা হচ্ছে রিভিউ ইজ এ প্রসেস অফ কনসেপচুয়াল অ্যানালাইসিস। এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে কোনো একটা স্টাডির জন্য, যখন কোনো একটা স্টাডি আমরা করব, স্টাডি করার সময় আমাদের সেই স্টাডি রিলেটেড যে কনসেপ্ট,
সে কনসেপ্ট কিন্তু আমাদের কাছে প্রপারলি থাকা দরকার বা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমাদের মধ্যে কনসেপ্টটা যদি স্বচ্ছতা না থাকে, ক্লিয়ারিটি না থাকে, বা সেখানে যে ডেপথনেস না থাকে, কনসেপচুয়াল ডেপথনেস যদি আমাদের না থাকে, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হয়? সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের সেই কাজে বা সেই নির্দিষ্ট কর্মের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে আমাদের মধ্যে কনফিডেন্ট লেভেলটা ততটা বিল্ড হয় না। তাই বলা হচ্ছে যে রিসার্চারের মধ্যে সে রিসার্চ ওরিয়েন্টেড কনফিডেন্টটাকে যথার্থ পর্যায়ে বিল্ড করার জন্য অবশ্যই একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা কনসেপচুয়াল ইমেজ তৈরি করা দরকার। একটা স্ট্রং কনসেপ্ট থাকা দরকার যে আমি যে কাজটা করতে চলেছি বা যে কাজটা আমি করব সেটা আমি কিভাবে করব, কত রকমভাবে করতে পারি, হ্যাঁ, এবং কেন করব, কিভাবে কি করব, কেন করব, কিভাবে করব ইত্যাদি সমস্ত প্রশ্নগুলোর যথার্থ উত্তর তার কাছে থাকবে এবং প্রত্যেকটা লজিক্যাল কানেক্টিভিটিও তার কাছে থাকবে। যখন তার লজিক্যাল জায়গাটা ক্লিয়ার থাকবে তখন কিন্তু তার যে কাজগুলো সে কাজগুলোকে কিন্তু সুন্দরভাবে অনায়াসে অর্গানাইজ করতে পারবে। এবং অর্গানাইজড ওয়েতে যখন কোনো কাজ করা হয় বা লজিক্যালি যখন কোনো কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ন্যাচারাল বা রিয়ালিস্টিক ভ্যালু ক্রিয়েট করা সম্ভব হয়। যদি সেই লজিক্যালি বা ন্যাচারালি যদি বা রিয়ালিস্টিক্যালি কোনো কাজকে কন্ডাক্ট করা না যায়, সেখানে যদি সবসময় বাইপাসের পন্থা যদি ধরা হয় বা সেখানে যদি মেকআপের প্রসেসে যাওয়া হয় বা ডাইভারশনের জায়গায় যাওয়া হয় ডিউ টু দ্য ইনএবিলিটি টু ডু, হ্যাঁ, যদি এই কাজগুলো কেন করছে যে অনেক সময় ব্যক্তির নিজস্ব ইচ্ছাশক্তির অভাবের জন্য হতে পারে, কখনো কখনো তার নিজস্ব সামর্থ্যের অভাবের জন্য হতে পারে। যখনই কাজগুলো করবে তাহলে কি হবে, তার মধ্যে কিন্তু কনসেপচুয়াল ফাউন্ডেশনটা থাকবে না, ফলে কাজটাও কিন্তু যথার্থভাবে পজিটিভ ডাইমেনশনে কিন্তু রেগুলেট করতে পারবে না। যদি রিসার্চের কাজটিকে পজিটিভ ডাইমেনশনে পজিটিভ ডিরেকশনে রেগুলেট করতে হয় কনফিডেন্টের সাথে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিভিউ করাটা অত্যন্ত আবশ্যক। রিভিউ সেই রকমই একটা প্রক্রিয়া যার মাধ্যমে মূলত এই কনসেপচুয়াল যে অ্যানালাইসিস, সে কনসেপচুয়াল অ্যানালাইসিসের জায়গাটিকে কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে। তাহলে আমরা আলোচনা করলাম নলেজ রিভিউ ইজ আ প্রসেস অফ নলেজ ভেরিফিকেশন, রিভিউ ইজ আ প্রসেস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফ্যাক্টস, রিভিউ ইজ আ প্রসেস টু অ্যানালাইজ ফ্যাক্টস ক্রিটিক্যালি। হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করলাম প্রসেস অফ কনসেপচুয়াল অ্যানালাইসিস। রিভিউয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল অ্যানালাইসিস করা হয় কনসেপচুয়াল ফাউন্ডেশন বা কনসেপচুয়াল ফরমেশনের জন্য, কনসেপ্টের জায়গাটিকে ভালোভাবে গড়ে তোলার জন্য। এরপরে বলা হচ্ছে রিভিউ ইজ আ প্রসেস অফ লজিক্যাল অ্যানালাইসিস। আমরা জানি লজিক্যাল অ্যানালাইসিসটা একটা তাৎপর্যপূর্ণ অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু কি হয় যে কোনো সত্য, যা প্রতিষ্ঠিত সত্য বা গৃহীত সত্য, সে প্রতিষ্ঠিত সত্য বা গৃহীত সত্যগুলোকে নতুন কোনো ঘটনার নিরিখে তার সত্যতা বিচার করার জন্য, তার সত্যতা প্রতিষ্ঠা করার জন্য সেই সত্যগুলোকে যখন টেকনিক্যালি সেগুলোকে বা কন্টেক্ট মানে কি বলবো, সেগুলোকে টেকনিক্যালি বা সিস্টেমেটিক্যালি যখন প্রয়োগ করা হয় বা চর্চা করা হয়, তখন সে সামগ্রিক যে প্রক্রিয়াটি, সেই সামগ্রিক প্রক্রিয়াটিকে লজিক্যাল প্রসেস বলে, তা লজিক্যাল ডাইমেনশন বলা হয়। তাহলে বলা হচ্ছে যে এই যে প্রত্যেকটা ঘটনার সাথে কিছু না কিছু প্রতিষ্ঠিত সত্য থাকে বা অপ্রকাশিত কিছু সত্য থাকে। তাহলে অপ্রকাশিত সত্যকে প্রকাশিত করার জন্য অন্যান্য যে সমস্ত সত্যের জায়গা রয়েছে, সেই সত্যগুলোকে যখন প্রয়োজনীয়ভাবে তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করা হবে, কাজে লাগানো হবে, তখনই কিন্তু বলা হবে যে সেই যে নতুন সত্যটা, যার সত্যতার দিকগুলো অপ্রকাশিত রয়েছে, সেই দিকগুলো কিন্তু প্রকাশিত হবে। আবার রিপিট করছি যে কোনো একটা ঘটনা যখন আমাদের সামনে আসে, সেই ঘটনার সাথে অনেক রকমের সত্য, যে সত্যগুলো প্রতিষ্ঠিত, সত্য দু রকমের হতে পারে। কিছু সত্য রয়েছে, যে ঘটনা রয়েছে, বিষয় রয়েছে, যেগুলো অলরেডি প্রকাশিত, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠা পেয়ে গেছে। আবার কিছু ঘটনা বা কিছু সত্যতা রয়েছে যেগুলো অপ্রকাশিত, বিকৃত রূপে রয়েছে, অসম্পূর্ণ রূপে রয়েছে। সেই বিকৃত সত্য কিংবা অপ্রকাশিত সত্য বা অসম্পূর্ণ সত্যগুলোকে পূর্ণতা প্রদান করার জন্য বা সেই বিকৃত অবস্থা থেকে সেটাকে প্রকৃত অবস্থায় নিয়ে আসার জন্য, অপ্রকাশিত অবস্থা থেকে প্রকাশিত অবস্থায় নিয়ে আসার জন্য যখন প্রতিষ্ঠিত সত্যগুলোকে যথার্থভাবে কাজে লাগানো হয় টেকনিক্যালি, তখন সেটাকে বলা হচ্ছে লজিক্যাল প্রসেস। এই লজিক্যাল জায়গাটিকে, এই লজিক্যাল কানেক্টিভিটির জায়গাগুলিকে বের করার জন্য
এবং কোন প্রতিষ্ঠিত সত্যের সাথে অপ্রতিষ্ঠিত সত্য কিভাবে কানেক্ট করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত সত্যকে অপ্রতিষ্ঠিত সত্য বা অপ্রকাশিত সত্যের সাথে সত্যকে প্রকাশিত করার জন্য কিভাবে সেগুলোকে উপস্থাপন করা যায়, কাজে লাগানো যায়, প্রয়োগ করা যায় ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে কিন্তু যথাযথ ধারণা গঠন করার জন্য টেকনিক্যাল যে অ্যানালাইসিস, সে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে রিভিউ। থ্রু রিভিউয়ের মাধ্যমে কিন্তু সেই লজিক্যাল ফাউন্ডেশন বা লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করা হয়। এরপরে কি বলা হচ্ছে, এ প্রসেস টু ইভ্যালুয়েট ফ্যাক্টস অ্যান্ড রিলেটেড টাস্ক। হ্যাঁ, এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে রিলেটেড যে সমস্ত ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলোকে মূল্যায়ন করতে সাহায্য করে, সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং পাশাপাশি সেই ঘটনাগুলোর সাথে রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলোকেও ইভ্যালুয়েট করতে সাহায্য করে। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ফ্যাক্টস বা এই যে টাস্কগুলো, এগুলোর পরিপ্রেক্ষিতে যখন অ্যানালাইসিস করার মাধ্যমে বা মূল্যায়ন করার মাধ্যমে আমরা যখন সিদ্ধান্তে পৌঁছে গেলাম, সেই সিদ্ধান্তে পৌঁছালাম প্রকৃতপক্ষে তার মানে কি হলো, সিদ্ধান্তে পৌঁছালাম মানে হচ্ছে যে এরপরে তাহলে আমাদের অ্যাক্টিভিটি কি হবে। যখন আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম, সেই সিদ্ধান্তগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মোটিভেট করবে বা স্টিমুলেট করবে যে এরপরে আমরা কি কাজ করব, কী ধরনের অ্যাক্টিভিটি বা অ্যাকশান করার দরকার বা প্রয়োজনীয়তা রয়েছে, সে অ্যাক্টিভিটিগুলো কেমন হবে সেগুলো সম্পর্কে কিন্তু সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। একই রকমভাবে বলা হচ্ছে ইট ইজ আ প্রসেস অফ কনটেক্সচুয়াল অ্যানালাইসিস। কনটেক্সচুয়াল অ্যানালাইসিস কেন বলা হচ্ছে, কনটেক্সট কথাটির মানেটা হচ্ছে পার্সপেক্টিভ বা একটা পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি। যে কোনো একটা ঘটনা যখন আমাদের সামনে উঠে আসে, কোনো একটা সত্য যখন আমাদের সামনে উঠে আসে, তখন কিন্তু প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা সত্যের কিছু না কিছু একটা পার্সপেক্টিভস থাকে, কিছু না কিছু তার একটা সিচুয়েশনাল কানেক্টিভিটি থাকে। কী পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটলো, পরিস্থিতি যদি অন্যরকম হতো তাহলে কি ঘটনাটা এরকম হতো নাকি ডিফারেন্ট হতো। এই যে বিভিন্ন রকম ফ্যাক্টরগুলো, অর্থাৎ টাইম একটা ফ্যাক্টর, সিচুয়েশন একটা ফ্যাক্টর, এবং সিচুয়েশনের মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্ট যেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, সে অ্যাক্টিভ এলিমেন্টের রোলগুলো যে ফ্যাক্টর, তাহলে তিনটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, টাইম একটা ফ্যাক্টর, সিচুয়েশন একটা ফ্যাক্টর, এবং সিচুয়েশনের যে সমস্ত অ্যাক্টিভ এলিমেন্টগুলো বা কম্পোনেন্টগুলো ফাংশনস করছে, অ্যাক্টিভলি ফাংশনস করছে, সে অ্যাক্টিভ এলিমেন্টগুলো কী রয়েছে এবং তারা সেখানে যদি না থাকতো, সেগুলোকে যদি মোল্ড করা হতো, সেগুলো যদি চেঞ্জ হতো, তাহলে কি হতে পারতো ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে, যার মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা কিন্তু পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ যেটাকে বলা হয় সেটা আমরা বুঝতে পারি। কোনো একটা ঘটনা ঘটলো, আচ্ছা এই পার্সপেক্টিভ ছিল বলেই ঘটনাটা এরকম ঘটলো, যদি এই পার্সপেক্টিভসটা এরকম না হতো তাহলে কি ঘটনাটা এরকম হতো। তাহলে এই পার্সপেক্টিভসটাও কিন্তু একরকম ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো ঘটনা বা কোনো সত্যের প্রকৃত নির্ধারক হিসেবেও কিন্তু কাজ করে। তাহলে এটা আমাদের কিন্তু আবশ্যিক রূপে মনে রাখা দরকার যে কোনো একটা ঘটনা কতটা পার্সপেক্টিভ ওরিয়েন্টেড, বা সেই পার্সপেক্টিভস যদি তার মধ্যে যদি কংক্রিট ভ্যালু বা তার যদি ডাইনামিক পার্সপেক্টিভস থাকে, তাহলে সেক্ষেত্রে তার চেঞ্জেবিলিটির জায়গাটা, ঘটনার মধ্যে চেঞ্জেবিলিটির জায়গাটা কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু রিফ্লেক্ট করবে। যদি ডাইনামিক পার্সপেক্টিভস না হয়, যদি রিজিড পার্সপেক্টিভস হয়, তাহলে ঘটনাটা ডিফারেন্ট ওয়েতে আমাদের সামনে উঠে আসবে। এখানে ডাইনামিক পার্সপেক্টিভস বলতে সাধারণভাবে বোঝাচ্ছে যে ঘটনাগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যে পরিপ্রেক্ষিতটা বা পরিস্থিতিটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেটাকে প্রকৃতপক্ষে বলা হচ্ছে ডাইনামিক পার্সপেক্টিভস। আরেকটি পার্সপেক্টিভস হচ্ছে যেটা কংক্রিট, যা রয়েছে তাই রয়েছে, যে বিভিন্ন কোনো ফিক্সড কোনো কারণের জন্য যা রয়েছে তেমনই রয়েছে। তো সেটা হচ্ছে ডাইনামিক, সেটা হচ্ছে কংক্রিট পার্সপেক্টিভস আর একটা ডাইনামিক পার্সপেক্টিভস। তাহলে এখানে পার্সপেক্টিভসগুলোকে ভালো করে বোঝা দরকার, কারণ পার্সপেক্টিভসের নিরিখে কিন্তু ঘটনা বা সত্য বা জ্ঞানের এর মূল্য নির্ধারিত হয়। যেমন একটা সহজ উদাহরণ বলা যেতে পারে, কোনো একজন ব্যক্তির একটি উদাহরণ সহযোগে যদি বলি, যে কোনো একজন ব্যক্তির যে মানসিক অবস্থা, সকালবেলা যেমন মানসিক অবস্থা থাকতে পারে, হ্যাঁ, ধরা যাক আমি কনস্ট্যান্ট অন্য কোনো বাহ্যিক কোনো কম্পোনেন্ট তাকে স্টিমুলেট করছে না, সে ব্যক্তির বাইরের কোনো ভাব বিষয় তাকে প্রভাবিত করছে না, আমি এই জায়গাটা দেখা গেল কন্ট্রোলিং একটা জায়গায় রাখলাম। সেক্ষেত্রে যদি সেই ব্যক্তির যদি মানসিক অবস্থা বা মোটিভেশান বা তার যদি অ্যাসপিরেশান বা তার যে এনার্জি লেভেল ইত্যাদিকে যদি দেখি, সকালবেলাতে যে পর্যায়ে যে লেভেলে এনার্জি থাকবে বা তার মোটিভেশন থাকবে বা তার অ্যাক্টিভনেস থাকবে, দুপুরবেলাতে কিন্তু সেরকম থাকবে না, বিকেলে একরকম থাকবে না, ঠিক সন্ধ্যাবেলা বা রাত্রিতে কিন্তু একরকম থাকবে না। তাহলে টাইম চেঞ্জ হচ্ছে, তার মানসিক অবস্থা, তার মানসিক যে মোটিভেশনাল ভ্যালু, সে মোটিভেশনের জায়গা, তার অ্যাক্টিভনেস, তার এনার্জি লেভেল ইত্যাদি কিন্তু শিফট করছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এইরকমভাবে কিন্তু পরিস্থিতি কিন্তু বিভিন্ন নির্ধারকের দ্বারা পরিবর্তিত হয়। তাহলে এইবার যদি বলা হয় যে আমার মানসিক অবস্থা সম্পর্কে যদি চর্চা করতে গিয়ে দেখা গেল যে সকালবেলাতে কেউ আমার মানসিক অবস্থা বিশ্লেষণ করার চেষ্টা করলো বা এনার্জি লেভেল বিশ্লেষণ করার চেষ্টা করলো,
তাহলে তার ভিত্তিতে বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেই সিদ্ধান্তটা কিন্তু দিনের সব সময়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। দিনের জন্য পৃথক পৃথক সময়ের নিরিখে পৃথক পৃথক টাইম ইন্টারভ্যালের পরিপ্রেক্ষিতে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে কিন্তু তার যে অ্যাকচুয়াল যে মানে বক্তব্যটা সেটার কিন্তু গ্রহণযোগ্যতা বা মূল্য গৃহীত হবে বা প্রতিষ্ঠিত হবে। এটাকে কিন্তু সেজন্য বলা হচ্ছে কনটেক্সচুয়াল অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কনটেক্সটের উপর ভিত্তি করে ফ্যাক্টসের কিন্তু প্রকৃত মিনিংটা বা তার যে অ্যাকচুয়াল যে সিনারিও বা পিকচার সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়। এ প্রসেস অফ ডাইনামিক ইন্টিগ্রেশন অফ থটস। লাস্টলি এখানে বলা হচ্ছে যে রিভিউ হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ভাবনা চিন্তাগুলোকে বিভিন্ন অবস্থাতে থাকতে পারে, সে বিভিন্ন অবস্থায় থাকা বিভিন্ন ভাবনা চিন্তাগুলোকে কী করা হয়, ইন্টিগ্রেট করা হয়। এই ইন্টিগ্রেট করা মানে সবগুলোর মধ্য থেকে যে কমন জায়গাটাকে নিয়ে একটা নির্যাসকে নিয়ে একটা কংক্রিট একটা ফাউন্ডেশন তৈরি করা হয়। এই কংক্রিট ফাউন্ডেশনের গুরুত্ব বা ভ্যালু অনেক বেশি থাকে। এই কংক্রিট ফাউন্ডেশন, থটসের যে কংক্রিট ফাউন্ডেশন, কমননেসের যে কংক্রিট ফাউন্ডেশন, কিংবা যদি বলা হয় যে ডাইভার্সিটির বিভিন্ন জায়গা, সেটা হচ্ছে স্পেশাল পার্সপেক্টিভসের পরিপ্রেক্ষিত হয়। এই যে ডাইভার্সিটির কতগুলো জায়গা রয়েছে এবং কমননেসের কতগুলো জায়গা রয়েছে, তাহলে কমন জায়গাকে ইন্টিগ্রেট করা এবং ডাইভার্সিফাইড কম্পোনেন্টগুলোকে পৃথকভাবে দেখা, এই যে কমন জিনিসগুলোকে নিয়ে ইন্টিগ্রেট করা এবং ডাইভার্সিফাইড কম্পোনেন্ট বা কম্পোনেন্ট অফ থটসগুলোকে আলাদা করা, পৃথক করা, এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু রিভিউর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যাই হোক, এই হলো রিভিউয়ের কতগুলি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা চর্চা করলাম বা আলোচনা করলাম। আমাদেরকে মনে রাখা দরকার, দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু এই রিভিউ এর মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন। কারণ রিভিউয়ের মধ্য দিয়ে যদি রিভিউ বিভিন্নভাবে হতে পারে বা বিভিন্ন নামে প্রকাশিত রয়েছে বা পরিচিত রয়েছে। যেমন বলা যায় যে কোনো একটা ঘটনাকে দেখলে সেটাকে বারবার দেখো, বারবার বোঝার চেষ্টা করো। কোনো একজন ব্যক্তির সাথে ইন্টারাকশান যখন করছো, একবারই তার কথাকে শুনে নিয়ে তার উপর আস্থা স্থাপন করার কিছু নেই, সেই ব্যক্তির সাথে বারবার ইন্টারাকশান করো, সেই ব্যক্তির সাথে বারবার ইন্টারাকশান করার মধ্য দিয়ে আমরা কিন্তু সেই ব্যক্তির যে মানসিকতা, তার যে চরিত্র, তার যে ব্যক্তিত্ব, সেটাকে কিন্তু বোঝার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে একটা মানুষকে যখন ভালো করে বুঝতে হয়, একবারে ফার্স্ট সাইটে কিন্তু আমরা বুঝতে পারি না সেই মানুষটি সম্পর্কে বা ব্যক্তিটি সম্পর্কে, কিন্তু ফার্স্ট সাইটে কিন্তু সমস্ত ইনফরমেশন আমাদের কাছে উঠে আসে না। তাহলে দেখা যাচ্ছে যে একটা মানুষকে বুঝতে গেলে কিন্তু বারবার তার সাথে কিন্তু ইন্টারাকশন যেমন করতে হয়, ঠিক একই রকমভাবে কোনো ঘটনা বা কোনো সত্য বা কোনো প্রবলেম বা কোনো রকমের অবস্থাকে যদি ভালো করে বুঝতে হয়, সে একবার দেখে কিন্তু একবার পর্যবেক্ষণের মাধ্যমে তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন বা নলেজ আমাদের সামনে আসবেও না এবং তার বা গ্রহণ করতে পারবও না। তার জন্য কি দরকার হয়, আমাদের কিন্তু প্রত্যেকটা ঘটনা, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, কারণ, কার্য, ফল, যা কিছু আমাদের সামনে উঠে আসবে, প্রত্যেকটি বিষয়কে কিন্তু বারবার আমাকে চর্চা করা দরকার, বারবার অনুশীলনের দরকার রয়েছে, বারবার স্টাডির দরকার রয়েছে। এইভাবেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে তার যে অজানা বা অপ্রকাশিত যে সত্য বা সত্যের যে জায়গাগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারবো। এর ফলে কিন্তু সোসাইটিকে একটা স্পেসিফিক বা একটা ডেফিনিট একটা ডিসিশান প্রোভাইড করতে পারবো, যে ডিসিশানটা অনেক বেশি গ্রহণযোগ্য বা তাৎপর্যপূর্ণ বিবেচিত হবে। যাই হোক, এইটুকু আশা রাখছি আপনারা এই একই রকম প্রসেসের সমস্ত কিছুকে দেখবেন বা বিচার করার চেষ্টা করবেন। এই বলে আজকে আমাদের এই আলোচনা সমাপ্ত করছি। ধন্যবাদ।